এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। বাবা বাবা বলে চিৎকার করতে করতে আফরান নিচে নামছে। সকাল প্রায় 8টা কি 8:30 বাজবে। তার চিৎকার শুনে সব সার্ভেন্টরা একসাথে জড়ো হলো। কি হয়েছে? এভাবে পাগলের মতো চেঁচামেচি করছিস কেন? আফরান রাগী কণ্ঠে বলল। আফরান আমার রুমে কে গিয়েছিল? তোর রুমে কে যাবে? এইবারের কোনো সার্ভেন্ট তো তোর কথা ছাড়া তোর রুমে যায় না। তাতে দাঁত চেপে চারিদিকে একবার তাকালো, মনে হলো কাউকে খুঁজছে। তারপর কোনো কথা না বলে সোজা উপরে চলে গেল। গিয়ে সোজা আরিয়ার রুমে গিয়ে দরজা ধাক্কা মেরে খুলে ভেতরে গেল। আরিয়া তখন ঘুমে বিভোর ছিল বিদায় এতক্ষণে চেঁচামেচি শুনতে পায়নি। জাফর সাহেব পেছন থেকে ডাকতে ডাকতে উপর পর্যন্ত আসলো। আফরান কোনো দিক বিবেচনা না করে আরিয়ার দু বাহু ধরে নিচে দাঁড় করিয়ে দু গালে 2 থাপ্পড় লাগালো। সবটা যেন আরিয়ার মাথার উপর দিয়ে গেল। কি হলো কিছু বুঝতে পারলো না বেচারি। জাফর সাহেব আরিয়াকে নিজের কাছে আগলে নিয়ে বললেন, পাগল হয়ে গেছিস আফরান? কি করছিস কি এইসব? হ্যাঁ, মেয়েটাকে এভাবে ঘুম থেকে তুলে মারলি কেন? অসভ্যতামের সীমা পেরিয়ে যাচ্ছিস দেখছি দিনকে দিন। আফরান জাফরের কথা যেন শুনল না, উল্টো আরিয়াকে জাফর সাহেবের থেকে টেনে নিয়ে আরো একটা থাপ্পড় গালে বসালো। চাল সামলাতে না পেরে আরিয়া নিচে পড়ে যায়। তখনও বুঝে উঠতে পারছিল না হলোটা কি। আরিয়া ফুপিয়ে কেঁদে উঠল। কিছু একটা বলতে চাইলো, তার আগে আফরান তার দিকে ঝুঁকে বলল, আমার রুমে কেন গিয়েছিলিস? হ্যাঁ, চুরি করতে গ্রাম থেকে এখানে এসেছিস? বল কেন গিয়েছিলিস? কি কি আনলি আমার রুম থেকে? বলে ফেল, না হলে কি হবে তোর কোনো আইডিয়া আছে? হচ্ছেটা কি আফরান? মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস বলে দিচ্ছি। ও কি করেছে? হ্যাঁ, এভাবে মারছিস কেন? তোমার আদরের মেয়েকে জিজ্ঞেস করো কি করেছে। চুরি করতে এসেছে এই বাড়িতে। কি চুরি করেছে ও? আরিয়া ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, চাচা জান, আমি কিছু চুরি করিনি, বিশ্বাস করো। আমি কেন চুরি করব? আর কি চুরি করব যে আর আমার ওনার জিনিস নিতে হবে? বলো চাচা। ন্যাকামো করার জায়গা পাস না? ভাইয়া বিশ্বাস করো, আমি কিছু চুরি। কথাটা শেষ করার আগেই আফরান আবারও থাপ্পড় বসালো আরিয়ার। দুধ সাদা গালটা চকচকে লাল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বলল, কে তোর ভাইয়া? তোর কোন মাসতুতো ভাই লাগি আমি? তোর ওই মুখে ভাইয়া ডাক্তার শুনতে ঘৃণা হয় আমার, জানিস? আরিয়া ফুপিয়ে কেঁদেই চলেছে। বলতে পারবি যে তুই কাল আমার রুমে যাসনি? বল, স্বীকার করতে পারবি? আর চোর কি কখনো স্বীকার করে? আমি অকারণেই জিজ্ঞেস করেছিলাম। ছি। হ্যাঁ, আমি কাল গিয়েছিলাম আপনার রুমে, কিন্তু আপনি তখন। কথা শেষ করার আগেই আফরান বসা জায়গা থেকে দাঁড়িয়ে জাফর সাহেবকে উদ্দেশ্য করে বলল, দেখলে বাবা, এবার তুমি কি বলবে? আর কিছু বলার আছে থাকলে বলো শুনি। জাফর সাহেব কি বলবেন বুঝতেই পারলেন না। আফরান আর কিছু না বলে সেখান থেকে চলে গেল। জাফর সাহেব আরিয়াকে তুলে চোখের জল মুছে দিয়ে মাথায় আদরের পরশ এঁকে বললেন, বেশি ব্যথা পেয়েছিস মা? আফরানের রুমে কেন গিয়েছিলিস? আরিয়া ফুপিয়ে ফুপিয়ে বলল, আরিয়া চাচা জান, আমি সত্যি বলছি, আমি চুরি করিনি। আমি জানি মা, তুই কেন চুরি করবি? নিজের ঘরে কি কেউ চুরি করে নাকি? আর শোন, তোর যা লাগবে আমাকে বলিস। এখন যা, গিয়ে ফ্রেশ হয়ে আস। আর আজকে স্কুল যাওয়া লাগবে না। কান্না থামিয়ে বলল, কেন চাচা? আজকে তোকে মার্কেটে নিয়ে যাবো, যা যা লাগবে সব নিয়ে আসিস। এখানে তো তোর সবকিছু গোছানো নেই, তাই না? আরিয়া মাথা নেড়ে সায় দিল। আর শোন, আজকে আমার এক বন্ধুর ফ্যামিলি সহ এখানে আসবে আর 2-1 দিন থাকবে। হ্যাঁ, সুন্দরভাবে সেজে গুজে থাকবি। আর বেয়াদবটার রুমে আর কখনো যাবি না, ওকে? আমি এখন অফিসে যাচ্ছি। তুই 2-3 ঘন্টা পর কাজ শেষ করে তোকে নিয়ে মার্কেটে বের হব, রেডি হয়ে থাকিস। হ্যাঁ? আরিয়া চোখ মুছতে মুছতে বলল, ঠিক আছে। আরিয়া আজ একটু বেশি খুশি, কারণ আজ নাকি চাচার ছোট ছেলে আসবে। বয়স প্রায় 20-21 হবে। তিনি এই বাড়িতে থাকেন না, কারণ এই বাড়িতে নাকি তার কাছে দম বন্ধ হয়ে আসে। ফাঁকা বাড়ি অবশ্য এমন লাগারই কথা, কারণ আরিয়া আছে 3 থেকে 4 দিন হলো। তার মধ্যে আরিয়ার কেমন কেমন লাগছে একা একা। আর উনি তো ছেলে মানুষ, থাকবেই বা কি করে? তার জন্য তার বাবার বন্ধুর বাড়িতে সে থাকে। অবশ্য তার বাবার বন্ধু ছিল নাকি তার ফ্রেন্ড ছাড়া
তাছাড়া নাকি আয়াসকে নিজের ছেলের মতনই মানুষ করেছেন তারা। আরিয়া আসছে বিধায় চাচার যান ওই বাড়ির সবাইকে আমন্ত্রণ জানিয়েছে। যদি তাদের ফ্যামিলিতে কোনো মেয়ে থাকে আরিয়ার জন্য ভালো হবে, একটা ফ্রেন্ড তো অবশ্যই হবে। কথা বলার জন্য হলেও আরিয়ার একজন ফ্রেন্ড লাগবে। এখন বুঝতেছে চাচা কেন আরিয়াকে এখানে এনেছেন। উনি তো এতগুলো বছর একাই ছিলেন। আরিয়ার চুলগুলো ছেড়ে দিয়ে একটা সাদা কালার টপস পরেছে, হালকা মেকআপ করেছে, ঠোঁটে হালকা পিঙ্ক কালার লিপস্টিক দিয়েছে, তাও হালকা। সত্যি বলতে মেহমান আসবে পিতা আরিয়া সাজেনি। আজ চাচার সাথে মার্কেট করেছে তো সব কিছু কিনেছে, তাই একটু ইচ্ছে হলো আর কি। হাতে হালকা গোলাপি রেশমি চুড়ি পরেছে। আরিয়া অবশ্য একটু পরিপাটি থাকতে পছন্দ করে। আচ্ছা আজ তো সবাই থাকবে বাসায়, তাহলে আফরানও কি থাকবে? অবশ্য না থাকলে আরিয়ার জন্য ভালো হবে। যদি থাকে তাহলে আরিয়াকে দেখলেই তো থাক, এত কিছু এখন ভাবতে হবে না। আরিয়া ওই লোকটার সামনে কখনো যাবে না, তাহলেই তো হবে। নিচে সবাই বসে আছে, সার্ভেন্টরা তাদের মেহমানদারিতে করছে। আরিয়াকে জাফর সাহেব নিচে ডাকছে। হ্যাঁ চাচা। এই হলো আমার মেয়ে। বসে থাকা মহিলাটি বলল, মাশাআল্লাহ, কত সৌন্দর্য দিয়েছে আল্লাহ তোমায়। এদিকে আসো। আরিয়াও লক্ষ্মী মেয়ের মতন এগিয়ে তিনি বসে এখানে। আরিয়া বাধ্য মেয়ের মতন পাশের চেয়ারটায় বসলো। তিনি বললেন, আমি তোমার আরেক মা মনে করো। আয়েশের আরেক মা হলে তোমারও তো মা হব, তাই না? আরিয়া ঠোঁটে হাসি রেখে বলল। হুম। তিনিও ক্ষুদ্র হাসলেন। এমন সময় একটা মেয়ে আরিয়ার সামনে এসে বলল, তার মানে আম্মু এই কিউট আপুটা আমার বোন হবে, তাই তো? আরিয়া হাসলো। মহিলাটি সায় দিলেন। মেয়েটি আমার দুহাত ধরে বলল, আচ্ছা আম্মু, এই আপুটাকে আমার ভাবি বানাবে? মহিলাটি বোধহয় তার কথায় নাকচ হলেন। বললেন, তুমি কখন কি বলতে হয় এখনো শেখনি? ওর কি এখনো বিয়ের সময় হয়েছে? বাচ্চা একটা মেয়ে, তোমারই তো মতো। মেয়েটি তার মায়ের কথা থতমত খেয়ে বলল, তাই তো, আমি তো খেয়ালই করিনি। তারপর আমাকে উদ্দেশ্য করে বলল, আমার নাম সামিরা, তোমার নাম কি? আরিয়া। সামিরা মনে হয় নামটা শুনে বেশ চমকালো। বলল, ও, তার মানে তুমি আয়ুষ ভাইয়ার চাচাতো বোন, তাই না? আরিয়া হেসে বলল। হুম, ঠিক। আরিয়াদের উদ্দেশ্যেই বললেন, মামুনি, তোমার কথা বললে অন্য কোথাও গিয়ে বলো, এখানে বড়রা কথা বলছে। আরিয়া সাই দিয়ে উঠে দাঁড়ালো। এমন হয় আয়াস ভাইয়া আরিয়াকে বলল, তোর সাথে আমার কথা আছে, শুনে যাস। আরিয়া বলল, ঠিক আছে। লক্ষ্য করলো আয়াস ভাইয়ার পাশের ছেলেটি কি যেন আরিয়ার দিকেই তাকিয়ে হেসে আয়াস ভাইয়ার কাছে ফিসফিস করছে। আরিয়া ওদের দিকে তাকিয়েছিল। হঠাৎ করে আরিয়ার হাত কারো স্পর্শে আরিয়া তার দিকে তাকানোর আগেই আরিয়াকে নিয়ে উপরের দিকে যাওয়া ধরলো। এই শক্ত হাতের ছোঁয়া আরিয়া পরিচিত। আরিয়া তার দিকে তাকালো। যেটার ভয় ছিল সেটাই হলো। আজ তো আরিয়া কিছুই করেনি, তাহলে এভাবে রেগে আছে কেন? আরিয়াকে এইভাবে টেনেই বা নিয়ে যাওয়ার মানে কি? আজব তো। জাফর চাচা সহ এখানে উপস্থিত সবাই তাকিয়ে রইল ওদের দিকে। আরিয়া প্রশ্ন করলো, এভাবে কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? ছাড়ুন আমার হাত, আমার লাগছে। এত শক্ত হাত কেন আপনার? গরুর হাড্ডির মতো ঠিক। আজব তো, ছাড়ছেন না কেন? আমি তো কিছু চুরি করিনি, আপনার রুমেও যাইনি। তাহলে? আরিয়ার কথা যেন তার কানেই গেল না। আরিয়া চিৎকার করে চাচাকে ডাকতে লাগলো, চাচা, আমি আজ ওনার রুমে যাইনি, আমাকে শুধু শুধু মারবে। চাচা কিছু বলো। জাফর সাহেব বোধহয় এতক্ষণ বুঝতেই পারছিলেন না কি হচ্ছে। বিস্মিত চোখে দেখছিলেন তিনি। স্তম্ভিত ফিরতে চাচা চেয়ার ছেড়ে দৌড়ে আসতে লাগলেন আরিয়াদের পেছনে। এই আফরান, করছিস কি? মেয়েটাকে ছেড়ে দে। শুধু শুধু ওর পেছনে কেন লেগে আছিস? ও কি ক্ষতি করেছে তোর? দিন দিন বিগড়ে যাচ্ছিস, কিন্তু এতে বাড়া ভালো না। চাচার কথাগুলো মনে হয় আরফান শুনতেই পেল না। কপালের রগগুলো ভেসে আছে, চোখগুলো লাল হয়ে আছে। মানুষ অতি মাত্রায় রাগ করলে মনে হয় এমনটাই হয়। আরিয়া কাঁদতে কাঁদতে তার থেকে হাত ছোটাতে চাইল, কিন্তু ওনার এই বলিষ্ঠ শক্তির কাছে আরিয়া শক্তি কিছুই মনে হলো না। উনি আরিয়াকে তার রুমে নিয়ে দরজা আটকে দিলেন। বাইরে থেকে চাচা আয়াস দরজা থাকাছে, কিন্তু আরফান খুলল না। উল্টো আরিয়াকে
খাটের উপর ছুঁড়ে ফেলে তাতে ধস চেপে আরিয়ার দিকে তেড়ে আসলেন। হঠাৎ আরিয়ার গায়ের ওড়নাটা খুলে ছিটকে ফেলে দিল। আরিয়া ভয়ে চোখ গেল। ভাইয়া কি করছেন? প্লিজ আমাকে মারবেন না, আমি কিছু করিনি তো। বলেই ফুপিয়ে কাঁদতে লাগলো। আরফানের লাল চক্ষুদয় থেকে অতি রাগের কারণে মনে হয় 2 ফোঁটা জল গড়িয়ে পড়লো। আরিয়া ভয়ে গুটি মেরে একটু করে পিছিয়ে যাচ্ছে। আরফান খাটের উপর এসে আরিয়ার প্রায় উপরেই এসে অল্প জায়গায় স্থির রেখে আরিয়ার কাছাকাছি এসে বলতে লাগলো, ছেলেদেরকে শরীর দেখাতে ভীষণ ভালো লাগে তাই না? এখন আসছি তো কাছে, দেখ আমায়। কি হলো, ভয় পাচ্ছিস কেন? দেখা। আরিয়ার দিকে হাত বাড়িয়ে দিল। আরিয়া ভয় পেয়ে চোখ বন্ধ করে বলল, ভাইয়া প্লিজ আমাকে মেরো না, আমি সত্যি কিছু করিনি, প্লিজ আমাকে মেরো না, দোহাই লাগে তোমার। হঠাৎ ঠোঁটে কারো শক্ত স্পর্শে কেঁপে উঠে চোখ খুলে তাকালো। আরফান আরিয়ার ঠোঁটে লিপস্টিকটা লেপটিয়ে দিচ্ছে। আরিয়া গোঙালো। আমার লিপস্টিক, হ্যাঁ আমার লিপস্টিক, হ্যাঁ। তারপর আরিয়ার কপালের টিপটাও ফেলে দিল। পরে আরিয়ার চোখের কাজলটাও লেপটে দিল। সাথে সাথে চোখ জোড়া লাল হয়ে গেল। ব্যথা এতটা জোরে স্পর্শ করেছে, গলার চেনটা একটানে ছিঁড়ে দিচ্ছে ফেলে দিল। আরিয়া হঠাৎ ব্যথা আপ করে শব্দ করে উঠল। ব্যথার জায়গায় হাত দিয়ে দেখলো গলার এক সাইডে কেটে হালকা রক্ত জড়িত হয়েছে মনে হয়। পরপর আরিয়ার সব সাজ এবড়ো থেবড়ো করে দিল। আরিয়ার কষ্টে দুঃখে আরো জোরে জোরেই কাঁদতে লাগলো। এবার আরফান আরিয়ার চুলগুলো মুঠো করে শক্ত করেই ধরে বলল, এই বাড়িতে থাকতে হলে আমি যেভাবে বলবো ওভাবেই থাকতে হবে, তা না হলে আমার চেয়ে খারাপ কিন্তু কেউ হবে না। বলেই আরিয়ার ডান হাতে মুঠোর চুড়িগুলো চাপ দিয়ে ভাঙলো। আরিয়ার হাতের ব্যথায় সহ্যের সীমার বাইরে গিয়ে চোখ। বাম হাতে আফরান শার্টের বোতাম দুটো খোলাই ছিল। এইখানে খুব জোরে খামচে ধরলো, কিন্তু কোনো শব্দ করলো না, আওয়াজও করলো না। আরিয়ার মনে হলো এক্ষুনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরপারে পাড়ি জমাবে। আরফান আরিয়ার হাত ছেড়ে দিল। কখন তা বুঝে উঠতে পারল না। শুধু মিনিট কয়েক পর শান্ত হয়ে চোখ খুলে নিজেকে আবিষ্কার করলো আফরানের বুকে। আরফান আরিয়াকে জড়িয়ে ধরে আছে। তারপর আরিয়া আরফানকে ঠিক বুঝতেই পারল না কি হচ্ছে। আরিয়া এভাবে কেঁদেই চলেছে অনবরত। হঠাৎ কেমন যেন মনে হলো আরফান আরিয়াকে এমন করে চেপে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলবে, তার জন্যই এমন করে ধরেছে। কথাটা ভাবতে আরিয়া আরফানকে আচমকা এক ধাক্কায় সরিয়ে দিয়ে খাট থেকে নেমে রুম থেকে বের হওয়ার জন্য দৌড়ে চলে যেতে চাইল, কিন্তু তার আগেই আরফান আরিয়াকে পেছন থেকে শক্ত করে ধরে আটকে দিল। আরিয়ার অনুরোধ করে বলতে লাগলো, ভাইয়া প্লিজ আমাকে মেরো না, বিশ্বাস করো আমি তখন ছোট ছিলাম, বুঝিনি, সত্যি বলছি। আরিয়ার মনে হয় তার কথা তাৎপর্য বুঝে উঠতেই পারেনি। চেহারাতেই সেটা প্রকাশ পেল, কিন্তু আগ বাড়িয়ে প্রশ্ন করলো না। উল্টো আরিয়াকে শক্ত হাতে টেনে খাটের উপর বসালো। আরিয়া ছোটার জন্য ছটফট করতে লাগলো। আরফান কর্কশ শব্দে বলল, আর একটু নড়বি তো মেরে এখানেই পুঁতে দিব, বুঝলি? কিছু বলতে যাব তার আগেই আফরান অন্য হাতের চুড়িগুলো এবার আস্তে ধীরে খুলতে লাগলো। খুলতে খুলতে বলল, কোনো আওয়াজ করবি না, নয়তো মেরে এখানেই পেস পেস করে কেটে রেখে দিব। আরফানের কথায় আরিয়া ভীত হয়ে নিজের হাত দিয়ে মুখ চেপে ধরার জন্য হাত কাছে নিয়ে আসতে লক্ষ্য করলো হাত থেকে চিপচিপ করে রক্ত ঝরছে। ভয়ের গতি আরিয়ার বুকে বেড়ে ওঠে। রক্ত দেখে তাই ফুপিয়ে কেঁদে উঠল আরিয়া। এখন চিৎকার করে কাঁদতে চাচ্ছি, কিন্তু এই মাফিয়া ভাইয়াটার জন্য কি আমি এভাবে কাঁদতে পারবো? বাঁচতে হলে এখন এভাবেই থাকতে হবে। গিয়ে ফ্রেশ হয়ে আয়। আরিয়া কিছু না বলে ডান হাতে রক্তের দিকে তাকে গোঙাতে লাগলো। আফরান একবার আরিয়ার চোখ বরাবর সেই দিকে তাকিয়ে কথা না বাড়িয়ে আরিয়াকে টেনে ওয়াশরুমে নিয়ে গেল। তারপর রক্ত মাখা হাতটা ধুয়ে দিয়ে বলল, ফ্রেশ হয়ে আয়। বলেই আরফান ওয়াশরুম ছেড়ে চলে গেল রুমে। এই মেয়েটা কি ওয়াশরুমেই ঘুমিয়ে গেল নাকি? এখন আসছে না কেন? ভেবে ওয়াশরুমের দরজায় কড়া নাড়ল আরফান। হ্যাঁ আরু, কি করছিস বাথরুমে এতক্ষণ? তাড়াতাড়ি বের হবি নাকি দরজা ভাঙবো?
কথাটা বলার সাথে সাথে আরিয়ার দরজা খুলল। আরফান একবার আরিয়াকে কপাল কুঁচকে পরখ করে নিয়ে কিছু না বলে এদিকে চলে গেল। আরিয়া এটাকে সুযোগ বুঝে দৌড়ে দরজা খুলে ভোদৌড়। আরফান তাৎক্ষণিক বিষয়টা কিছুই বুঝলো, রাগে দাঁত কটমট করতে লাগলো, দু হাত মুষ্টিবদ্ধ করে দরজার দিকে তাকিয়ে রইল। রাত্রিবেলা জাফর সাহেব ডাক্তারকে ডেকে আরিয়াকে দেখিয়ে ঔষধ খাইয়ে দিয়ে হাতে ব্যান্ডেজ করে ঘুমের ইঞ্জেকশন দিয়ে গেছে। আরিয়াকে বলো আর যেন আরফানের সাথে কথা না বলে, তার আশেপাশে যেন না যায়, শুধু শুধু ওই ছেলেটা তাকে অত্যাচার করে। জাফর সাহেবের একদম পছন্দ না। আরিয়া এই অবস্থা দেখে আয়েশের মাথা বিগড়ে গেল, কিন্তু কিছু করার নেই তার। কি বা করবে? সে কি আফরানের সাথে পেরে উঠবে নাকি? তাছাড়া সে উগ্র পরিস্থিতি চায় না। জাফর সাহেব বললেন, মানে ছেলেটার দিনে দিনে বিগড়ে যাচ্ছে, না থাকলে হয়তো এমন হতো না। কথাটা শুনে আয়াস বলল, আয়াস যেখানে সেখানে মাকে টেনে আনা দরকার কি বাবা? যে যেমন হয়েছে সব কথা নিজের ক্যারেক্টার পরিশ্রমের কারণে হয়েছে। কই আমি তো আপনার মতো এমন নই। তোমার ছেলে কাউকে সম্মান করতে পারে না, এই কারণে সে এমন হয়েছে। তার মধ্যে কোনো সম্মান বোধ অথবা আফসোস বোধ কিছুই নেই। মোট কথা কি জানো, এমন ছেলেকে জন্ম দিয়ে আমার মনে হয় তোমরা পাপ করেছো। না হলে এইটুকু একটা মেয়ের ওপরে এইভাবে কেউ অত্যাচার করতে পারে? হাতটা দেখেছো কতটা গভীরভাবে ক্ষত হয়েছে? কথাটা কানে পৌঁছতেই জাফর সাহেব ঠাস করে চর বসালেন আয়েশের গালে। এত বড় কথা বলার সাহস তোকে কে দিল? মানলাম ছেলেটা দিনে দিনে বিগড়ে যাচ্ছে, মোটা কথা হাতের বাইরে চলে গেছে ধরলাম। মানলাম সে মাফিয়া গ্যাংস্টারদের সাথে হাতে হাত মিলিয়ে চলে, তাই বলে তুই ওর জন্ম নিয়ে কথা বলতে পারিস না? এই শিক্ষা দিয়েছি তোকে? আয়াস বলল, হ্যাঁ ভালো কথা বললে বাবা, আমার শিক্ষাই কম হয়েছে। ওই দিন কলেজে ছিলাম, কিছু পুলিশ এসে আমাকে বলল তারা নাকি তোমার নাম্বার বন্ধ পেয়েছিল বিদায় আমার খোঁজ করে তারা কলেজে পৌঁছে যায়। কারণ কি? কারণ তোমার ছেলে নাকি একজন ভদ্রলোককে খুন করেছে। জাফর আয়াসকে আর কিছু না বলেই রুম ছেড়ে চলে গেল। আয়াস বিরক্তির নিঃশ্বাস ফেলে মিনিট কয়েক পর আরিয়ার দিকে একবার তাকিয়ে বলল, এখন কেমন লাগছে আগের থেকে? জানি না, খুব ঘুম পাচ্ছে। আচ্ছা তুই ঘুমা, ওকে? আর কিছু দরকার হলে আমাকে একবার কল করিস। আরিয়ার মাথা নেড়ে সায় দেয়, পরক্ষণে আবার বলল, ভাইয়া আমার তো ফোন নেই। ও আচ্ছা, তাহলে আমি লতা খালাকে তোর রুমে পাঠিয়ে দেই। আরিয়া মাথা নেড়ে সায় দিল। বারবার তোকে বলার পরেও আমার পেছনেই লেগে আছিস কেন রে? তোর কি আর কাজ নেই? আমি চাইলেই তোকে এক বুলেটে মেরে ফেলতে পারি, কিন্তু কেন করছি না জানিস? কারণ তোর মা আমার কাছে কয়েকদিন আগেও কেঁদে কুটে পা ধরে তোকে বাঁচিয়ে রাখার মিনতি করে গেল, কিন্তু আমি মনে হয় তোর মায়ের অনুরোধ রাখতে পারবো না। এইটুকু বলে একটু উম্মাদ গলায় আবার বলল, জানিস আমার না সব মায়েদের প্রতি এক আকাশ সমান শ্রদ্ধা, আর সকল মেয়েদের প্রতি এক আকাশ সমান ঘৃণা। কিন্তু কেন বলতে পারিস? মায়েদের মতো কেউ আগলে রাখে না, আর মেয়েদের মতো ধোঁকাবাজ মন আর কারো হয় না। এছাড়া সব আমার ইচ্ছেতে করি। এখন তোকে বলি, বল কি চাস? এক, হয়তো আমার পেছনে লাগা ছেড়ে দে, নয়তো তুই বুলেট বুকে নে। কোনটা তোর কাছে ভালো মনে হয় সেটা বল। কথাটা বলতে বলতে আফরান টেবিলের ওপর লাফিয়ে উঠল, বসল। পরনে কালো শার্ট, হাতা ফোল্ড করে উপরে গোটাতে গোটাতে বলল, তোর হাতে 10 সেকেন্ড, যদি ডিসাইড করে রাখিস তাহলে তো ভালো, আর না হলে আমি মনে করবো তুই দ্বিতীয় অপশনটাই ডিজার্ভ করিস। আর যদি ডিসাইড করে থাকিস তাহলে বলবো সুন্দরভাবে নিজের কোম্পানিটা আমার নামে ছেড়ে দে, নয়তো ওটা উড়িয়ে দেব। আমাকে বাধ্য করিস না। আমার ভীষণ খারাপ লাগে যখন আমি কারোর সাথে বাধ্য হয়ে কিছু করি। নাও স্টার্ট। বলেই আফরান হাতের ঘড়িতে চোখ বুলালো। পরিবেশটা শান্ত, কারো কোনো কথাই নেই। হঠাৎ করেই লোকটা তার শার্টের পেছনে থেকে বন্দুক বের করে আফরানের মাথায় ঠেকালো। আফরান লোকটার দিকে তাকে বাঁকা হেসে বলল, আমি তোর ট্যালেন্ট দেখে অবাক হলাম, ভীষণ অবাক হলাম। তুই সেটা বুঝলি না কার সাথে কি করে বসলি, কিন্তু কি জানিস আমি আগে থেকেই জানতাম এমন কিছুই হবে। লোকটা থতমত খেয়ে গেল। মাথার সামনে বন্দুক, অথচ আফরানের এমন আচরণের কারণ জীবনের ভয় নেই নাকি?
এই মাফিয়া জীবনের ভয় নেই সেটা তার জানা, কিন্তু তবুও সামনে বন্দুক দেখেও কেউ এমন নর্মাল বিহেভিয়ার করে কিভাবে? লোকটার কপাল থেকে কণা কণা ঘাম ঝরতে থাকলো। আকস্মিক লোকটা আফরানের পায়ের নিচে লুটিয়ে পড়ে কেঁদে কুটে বুক ফাঁসিয়ে বলতে লাগলো, ভুল করে ফেলেছি বস, আর করব না, শেষবারের মতো মাফ করে দেন। আমি আমার কোম্পানি ছেড়ে দেব, আর কখনো আপনার পেছনে লাগবো না। জীবনের ভিক্ষা চাইছি স্যার, ভুল করেছি আমি। বলে বলে মিনতি করতে লাগলো আফরানের কাছে। আফরান বাঁকা হেসে বলল, তাই ভুল করেছিস? আচ্ছা, ভুল যখন বুঝতে পেরেছিস তাহলে আর কি করার, যা ছেড়ে দিলাম। লোকটা তাৎক্ষণিক দাঁড়িয়ে গেল, উৎফুল্ল হয়ে বলতে লাগলো, স্যার আমাকে। কথাটা শেষ করার আগেই আফরান টেবিলের ওপর ফল রাখা ঝুড়ির উপর থেকে ছুরিটা নিয়ে হাত উল্টিয়ে লোকটা ঠিক বুকের মাঝ বরাবর বসিয়ে দিল। ভুল যখন বুঝতে পেরেছিস তাহলে মাফ না করলে হয় বলতো? বারবার সুযোগ পেয়েও নিজেই হেয়ালি করছিস, আবার কিছু করার আছে বল? লোকটা আফরানের বুকের ওপর ঢলে পড়ল। আফরান বিরক্তি মুখ নিয়ে বলল, ছি, তোর কি পড়ার মতো আর জায়গা ছিল না, এখানেই পড়তে হলো? বলে ধাক্কা দিয়ে লোকটাকে নিচে ফেলে দিল। আফরানের পাশে থাকা তার অ্যাসিস্ট্যান্ট তানবীরকে চোখ দিয়ে যেন ইশারা করে সেখান থেকে চলে গেল। তখন সময়টা প্রায় রাত 12টার উপরই হবে। এটা তোর জন্য। সত্যি বলছো ভাইয়া? আয়াস হেসে বলল। মিথ্যা বলছি তোর মনে হয়? আরিয়া কিছু না বলেই খুশিতে লাফিয়ে আয়াসের হাত থেকে ফোনটা নিয়ে নিল। ঠিক আছে, বেশি কখনো না হয়, আমি ঠিক আছে? জানি, বলতে হবে না। এমন সময় সামিরা এসে বলল, এখানে কি প্রেম চলছে নাকি? আহা কি রোমান্টিক, প্রেমিক তার প্রেমিকাকে ফোন গিফট করছে, আহা কি সুন্দর দৃশ্য। আয়াস সামিরাকে চোখ ঘোরায়। আরে কি বলছো? ভাইয়া আমাকে এটা দিয়েছে, প্রেমিক কেন দেবে? সামিরা হু হু করে হেসে বলল, তোমার মাথাতে দেখছি বুদ্ধি একটু কম আছে। আমি আবার কি করলাম? আমার মাথায় বুদ্ধি কম হতে যাবে কেন? আমিও বুদ্ধিমতী। ভাইয়া আমাকে ফোনটা দিয়েছে কারণ আমার একা ভালো লাগে না, আর প্রয়োজনও তো হয়। তাছাড়া ভাইয়া প্রেমিক কি করে? আর তাছাড়া ভাইয়া প্রেমিক কি করে হবে? ভাইয়ারা কখনো প্রেমিক হয় নাকি? আয়াস আরিয়ার কথায় থতমত খেয়ে যায়। এটা বুঝে গেছে আরিয়া ভাইয়া বলতে ভাইয়াই বুঝে, আর বেশি কিছু বুঝে না। সেটা অন্য ভাই আর নিজের ভাইয়ের মধ্যে পার্থক্য একটু কমই বুঝেছে। আর তার তো কোনো ভাই নাই, আফরান আর আয়াসি, সেটাও চাচাতো ভাই। আচ্ছা থাক, আর কথা নাই বাড়াই, আর একটু বড় হও, বুঝবে। আয়াস আর সামিরা হো হো করে হেসে উঠলো। আরিয়া অভিমানী চোখ অন্যদিকে ঘুরালো। সামিরা আরিয়ার ডান হাত ধরে বলল, আরে রাগ করো না, আগে শোনো তো। শুনবো না। চলো ছাদে গিয়ে গল্প করি। আরিয়া এবার লাফিয়ে উঠলো, বলল, সত্যি চলো, অনেকদিন হয় পেটে কথা ঘুরঘুর করে কিন্তু বলতে পারি না। সামিরা বিদ্রুপ হেসে বলে, আহারে আমার বেচারি বোনটা গো। আমিও কি তোমাদের সাথে আড্ডায় জয়েন হতে পারি? সামিরা পেছন ঘুরে তাকিয়ে বলল, নাবিল ভাইয়া, এটা কি করে হয়? মেয়েদের মাঝখানে তুমি কি করবে? কি করবো আর, তোর বান্ধবীর সাথে লাইন মারার চেষ্টা করব। আরিয়া নাবিলের কথায় লজ্জা পেল। মনে হলো চোখ দুটো দেখি বোঝা যাচ্ছে আয়াস নাবিলের দিকে প্রিয় কুচকায়। আরে এভাবে তাকানোর কি আছে? আমি তো তোর সাথে মজা করলাম, কারো জিনিস নিয়ে আমি কি করব? হ্যাঁ। সামিরা হাসলো। আরিয়া সবার দিকে এক পলক তাকে বোঝার চেষ্টা করলো, কিন্তু বোধগম্য হলো না কিছুই। আচ্ছা চলো যাই। বেশ অনেকক্ষণ ধরে আড্ডা দিয়েছিলাম, অনেকদিন পর এভাবে আড্ডা দিতে পেরে সত্যি আজ ভালো লাগছে। সবাই কত মিশু। এখন মূলত আমি ঘুমাবো, রাত 12টার উপরে বাজে। 2 দিন ধরে স্কুলে যাওয়া হচ্ছে না, কাল তো যেতেই হবে ভেবেই চোখের পাতা এক করলাম। সকালবেলা উঠলাম স্বামীরার ডাকাডাকিতে। আরে ভাই, এভাবে কেউ ডাকে নাকি? আরিয়া চোখ না খুলেই উঠে বসলো। কি হয়েছে এভাবে ডাকছো যে? কিছু হয়েছে? কিছু হয়েছে কি আবার? জানিস না আজকে স্কুলে অনুষ্ঠান আছে? আরিয়া চোখ কষলে সামিরার দিকেই তাকালো। চাচা বলল তুইও নাকি ওই স্কুলে পড়িস। আমিও তো সেম ক্লাসে, তোর সাথে ওই স্কুলেই পড়ি। আরিয়া হকচকিয়ে বলে উঠছে, সত্যি বলছো? তাহলে ওই দিন কথা বললে না কেন?
সামিরা কপালে এক হাত রেখে বলল, আমি কি তোকে চিনতাম নাকি? হ্যাঁ, আর তাছাড়া আমাদের কি দেখা হয়েছিল নাকি? ও তাই তো, কিন্তু আজ কিসের অনুষ্ঠান রে? আগে রেডি হ জলদি, যেতে যেতে বলবো, তখন শুনিস। আরিয়া কথা না বাড়িয়ে চলে যাওয়ার জন্য উঠতেই যাবে, হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায়। সামিরা চমকে বলে উঠল, আরিয়া, কি হলো তোর? বলেই আরিয়ার হাত ধরলো। চোখ গেল হাতের কাটা জায়গাটাতে। ব্যান্ডেজ তো ছিল হাতে, তার উপর দিয়ে রক্ত বের হচ্ছে। এটা কিভাবে সম্ভব? কাল তো বেটার ফিল করছিল আরিয়া, তাহলে কি হলো? সামিরা ভয় পেয়ে আরিয়াকে বলতে লাগলো, আরিয়া, এই আরিয়া, তোর হাত থেকে তো রক্ত পড়ছে কেন? এতক্ষণ লক্ষ্য করিনি। হ্যাঁ সেটাই তো, ঘুম থেকে ব্যথা অনুভব করছিলাম, কিন্তু বুঝিনি এমন হচ্ছে। তাছাড়া আমিও তো এতক্ষণ খেয়ালই করিনি বলে। সামিরা খাট ছেড়ে দৌড়ে নিচে গিয়ে সবাইকে ডাকতে লাগলো, কাজের খালাকে। কি হয়েছে আপামনি? এমনে কেন চিল্লাচিল্লি করতাছেন? স্যার তো আজ সকাল সকাল চলে গেছেন অফিসে। সামিরা কিছু না বলে হাঁপাতে লাগলো। কি হয়েছে নাকি, এভাবে চেঁচাচ্ছিস কেন? সামিরা কাঁদো কাঁদো গলায় বলল, মা, আরিয়া, আরিয়া বলেই হাঁপাতে লাগলো রাবেয়া বেগম। সামিরা আর কোনো কথা না শুনে দৌড়েই উপরেই যায়। তার পেছনে সবাই গেল। ওপরে আরিয়ার রুম গিয়েই দেখলো আরিয়ার হাত থেকে রক্ত গড়িয়ে বিছানায় গড়াগড়ি খাচ্ছে, আর আরিয়ার হাতের নিচে ভেজা রক্তাক্ত অবস্থায় আরিয়া এভাবে পড়ে আছে দেখে দৌড়ে এসে আরিয়াকে ধরলো। এই আরিয়া, কি হয়েছে তোমার? কথা বলো, চোখ খোলো আরিয়া। সামিয়া অবাক প্রায়। এই তো দেখে গেল আরিয়া বসে আছে, কথা বলছে। এক্ষুনি দেখেছে চোখ বন্ধ করে, মনে হয় ঘুমিয়ে আছে। হ্যাঁ, ঘুমিয়ে আছে আরিয়া, কিন্তু সেটা কি আদৌ পৃথিবীর ঘুম নাকি অপর প্রান্তে যাওয়ার? চোখে জল গড় করে পড়েই চলেছে। রাবেয়া বেগম তার হাজবেন্ড আজমল সাহেবকে নিজেকে শক্ত করে বলে উঠলেন, হচ্ছেটা কি এখানে? আগে চেক করো, ফার্স্ট জ্ঞান হারিয়েছে আমার মনে হচ্ছে। আজ মুহূর্তে আজমল সাহেবের কথা ধ্যান ভেঙে বলে উঠল, আজমল সাহেব। হ্যাঁ হ্যাঁ, করছি আমি এখনই। আরিয়ার কিছু হতে পারে না, ওর কিছুই হবে না। আল্লাহ, আমার সাথে এমন অন্যায় করতে পারো না। আমি জানি বলি আরিয়া হাত চেক করে বলে উঠল, বাবা ফার্স্ট অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করো। সাহেবকে আয়াস বাবা বলে সম্বোধন করেন। আজমল বুঝতে পারলেন এখনো সময় আছে ভেবেই ফোনের স্ক্রিনে নাম্বার ডায়াল করলো। আরিয়া গোসল করেছে আর গায়ের কাটা ছেঁড়া দাগগুলোর দিকে তাকাচ্ছে। সবগুলো দাগ ব্লেড দিয়ে আঁকা। হ্যাঁ, দাগগুলো সেদিনই দেখেছিল, কিন্তু কাউকে বলার সাহস পায়নি আরিয়া। দাগগুলোর উপর আবার চিকিৎসা নামক হালকা মেডিসিন আর ওয়ান টাইম বসানো ছিল। কেন কেন করলেন এটা আমার সাথে? ভাইয়া, আমি কি করেছিলাম? আমি তো আপনার সামনে পর্যন্ত যাইনি। তাহলে কি অন্যায় করেছিলাম যে এভাবেই আমাকে শাস্তি দিতে হলো? আপনার হাতের দাগটাও এখনো দেখা যায়। আপনি ব্লেড দিয়ে একই জায়গায় দ্বিতীয়বার আঘাত করেছিলেন। ভুলিনি ভাইয়া। তবে আর বেশি দিন আমি এ বাড়িতে থাকবো না। এই তো, এই বছরটা শেষ হলেই দেশে চলে যাব আবার। এই 4টা বছর এইভাবে এই বাড়িতেই কাটিয়ে দিয়েছে আরিয়া। রাগ করে বাড়িতে আর যাওয়া হয়নি। তবে আরিয়ার মা বাবা আসতে চেয়েছিলেন। আরিয়া জোর গলায় বলেছিল যদি আসে তাহলে আরিয়া কোনো দিকেই চলে যাবে, আর পাবে না তাকে। এখন আরিয়া ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। সেদিন যদি মা বাবা জোর করে আরিয়াকে এখানে না পাঠাতো, তাহলে আফরান আরিয়াকে এমন নির্মমভাবে আঘাত করতে পারত না। এই সব কিছুর দায় আরিয়া তার মা বাবাকেই মনে করে। তবে আর এ বছর পর আর পড়বে না বলে ঠিক করে নিয়েছে সে। এই বাড়ি ছেড়ে অন্য কোথাও গিয়ে টিউশনি করাবে, নয়তো অন্য কিছু করবে, তবু এই বাড়িতে আর থাকবে না। কারণ আফরান ভাইয়া সেদিন দেশ ছেড়ে বিদেশে চলে গিয়েছিল কোনো এক কারণে। তারপর আজও বাড়ি ফেরেনি। একটা দিনের জন্য কল দিয়ে দেখেনি। কিন্তু যদি আবারও ফিরে আসে সেই ভয়ে এখানে আর থাকবে না ভেবে ঠিক করেছে আরিয়া। সেদিনের আঘাতগুলো আফরান আরিয়াকে করেছিল, সেটা আর কেউ না জানলেও আরিয়া জানে। কারণ সামিরা যখন নিচে গিয়েছিল, আফরান ঠিক সেই সময় আরিয়ার কাছে গিয়ে কাটা হাত
জোরে চেপে ধরে বলেছিল, তুই যত কষ্ট পাবে আমি ততই ভালো থাকবো। এগুলো তো কিছুই না, আরো ভয়ঙ্কর কিছু দেখবি। যতদিন থাকবি আমার জীবনে আমার কাছাকাছি, ঠিক ততদিন এমনভাবেই ব্যথা দিব। আর যদি আমায় বাধ্য করিস তো মেরেও ফেলতে পারি। এই বাড়ি থেকে চলে যা, ভালোই ভালোই বলছি। কথাগুলো বলেই আফরান সবাই আসার আগেই আবার নিজের রুমেই চলে যায়। আরিয়াকে বাথটবে পানিতে ডুবে আছে, এখনই সুইসাইড করবে ভেবেছিল। কারণ যখন তার ওই দিনটার কথা মনে হয় আর নিজের গায়ে এই ব্লেডের দাগগুলো দেখে, প্রতিদিন গোসলে নিজের প্রতি নিজের ঘৃণায় সুইসাইড করার চেষ্টা করে, কিন্তু দম আটকে আসার আগ মুহূর্তেই মাথা তুলে ফেলে। না, তাকে বাঁচতে হবে, আরো কিছুদিন সহ্য করে নিক, পরে বাড়ি ছেড়ে সব আপন মানুষ ছেড়ে চলে যাবে সে।